হৃদয় মাঝে হঠাৎ তুমি সানা শেখ গল্পের প্রথম অংশ। যেদিন ৮ বছর বয়সে মায়াকে ১৬ বছরের আলভির সাথে জোর করে বিয়ে দেওয়া হয়, ওই দিনই আলভি রাগে ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে ফুপুর বাড়িতে গিয়ে ওঠে। তারপর আর নিজের বাড়িতে মনের ভুলেও পা রাখেনি। বাবা মায়ের সামনেও আর যায়নি। বাবা মা দেখা করতে আসলেও দেখা করতো না। ফুপুর বাড়িতে থেকে ইন্টারমিডিয়েট পড়া শেষ করে। পড়াশোনার সব খরচ ওর বাবা আলতাব মাহমুদ দেন। একটা মাত্র ছেলে, না দিয়ে উপায় কি? কোটি কোটি টাকা কার জন্য জমিয়েছেন তিনি? একমাত্র ছেলের জন্যই তো। বাবার টাকা দিয়ে জার্মানি চলে গিয়েছিল 18 বছর বয়সে। বাকি পড়াশোনা সেখানেই শেষ করেছে। দেশ থেকে বাবার টাকা দিয়ে জার্মানিতে সে তার বিজনেস গড়ে তুলেছে। এখন আজ আলভি 29 বছরের যুবক। দীর্ঘ 11 বছর পর আজ দেশে ফিরছে বাবা মায়ের জোড়াজুড়িতে। শুধু যে বাবা মায়ের জোড়াজুড়িতে দেশে ফিরছে তা নয়, আরও দুটো কারণ আছে। এক, মায়াকে ডিভোর্স দিবে। দুই, নিজে পছন্দ করে দ্বিতীয় বিয়ে করবে। এই দুটো প্রস্তাব ওকে ওর বাবা মা দুজনেই দিয়েছে। আলভিও মেনে নিয়েছে বাবা মায়ের এই কথা। মায়াকে ওর কোনো কালেই পছন্দ ছিল না। চাচাতো বোন হওয়ার দরুন ছোট থেকে চোখের সামনে সহ্য করতে হয়েছে সব সময়। বাপ চাচার মাথায় কিসের ভূত উঠেছিল কে জানে। জোর করে ধরে বিয়ে করিয়ে দিল সবচেয়ে অপছন্দের মেয়ে মায়ার সাথে। আলভির সুন্দরী একটা গার্লফ্রেন্ড ছিল। ওর বিয়ের কথা শুনে সেদিনই গার্লফ্রেন্ড ব্রেকআপ করে আরেক ছেলের সাথে চলে গেছে। আহা, কি দুঃখ! আজ হয়তো ওর সেই প্রথম প্রেম গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলের 3 বাচ্চার মা হয়ে গেছে। আহা, এই দুঃখ আলভি কোথায় রাখবে? আলভির দুঃখ রাখার জায়গা এই দুনিয়ায় নেই। এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখে ড্রাইভার আর ওর বাবা গাড়ি নিয়ে অপেক্ষা করছে ওর জন্য। কোনো কথা না বলে চুপচাপ গিয়ে গাড়িতে উঠে বসে। দীর্ঘ 13 বছর পর আজ বাড়িতে ফিরে যাচ্ছে। 13 বছর পর মায়াকে দেখবে। আজ নিশ্চয়ই এই মেয়ে এখনো আগের মতোই হ্যাংলা পাতলা রোগা পটকা ঝুলে ঝুলে রয়ে গেছে। ছোটবেলায় খাবার খেতে চাইতো না। 2-3 জন চেপে ধরার পর খাবার গিলতে হতো মায়াকে। গিলতে চাইতো না তো উগরে ফেলে দিত মুখের খাবার। পুরনো কথা ভাবতে গা গুলিয়ে ওঠে আলভির। কি কি বিচ্ছিরি দেখতে লাগতো তখন মায়াকে। দেখলে বমি চলে আসতো। খাবার মুখে পড়ে দিয়ে মুখ চেপে ধরে রাখতে হতো, তাহলে খাবার গিলে পরনের পোশাক একটু সময়ের মধ্যেই নোংরা করে ফেলতো। একটু কিছু হলেই গলা ছেড়ে কেঁদে কেটে পুরো বাড়ি মাথায় তুলতো। পানি পেলেই সেই পানি ফ্লোরে ফেলে ল্যাটা দিয়ে বসে থাকতো। সদ্ধিত 2 দিন পর পর নাক মুখে কি হাল করে যে রাখতো! ছি ছি ছি! এখনো এই মেয়ে বোধহয় আগের মতো রয়ে গেছে। শরীর ঝাঁকি দিয়ে সোজা হয়ে বসে আলভি। বাড়িতে ফিরে আগে মায়াকে তালাক দিবে, তারপরে আলভি শান্তি পাবে। এই মেয়ের জন্য এত বছরেও আলভি শান্তি পায়নি। শাকচুন্নি মেয়ে একটা। 11 বছর আগে রেখে যাওয়া নিজের মাতৃভূমি তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে। অনেক পরিবর্তন হয়ে গেছে ঢাকা শহরের। এখন আর আগের মতো নেই। বাড়ির দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করার সাথে সাথে কোথা থেকে যেন একটা ডিম এসে সোজা আলভির মাথার উপরে ভেঙে যায়। হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় আলভি, সাথে ওর বাবা আলতাব মাহমুদ। আলভি বোঝার চেষ্টা করে ওর মাথা আর মুখের ওপর এমন আঠালো গন্ধযুক্ত কি পড়ল। সানগ্লাস সরিয়ে নিচের দিকে তাকাতেই দেখে ডিম ভাঙা পায়ের নিচে পড়ে আছে। আর ওর পুরো মুখ শার্ট ডিম দিয়ে নষ্ট হয়ে গেছে। নিজের এমন অবস্থা দেখে চিৎকার করে ওঠে। ওর এক চিৎকারে সবাই এসে হাজির হয় ড্রয়িং রুমে। আলভি সামনের দিকে তাকিয়ে দেখে অতিমাত্রায় সুন্দরী এক রমণী কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখা মাত্রই আলভির নজর আটকায় মেয়েটার দিকে। মিডিয়াম হাইট, গোলগাল ফর্সা গাল, দুটো রসগোল্লার মতো ফোলা ফোলা। আলভি বিড়বিড় করে বলে, এই মেয়েকেই বিয়ে করব আমি। একদম আমার মনের মতো এই মেয়েটাকে দেখতে, আমার কল্পনার রাজকন্যা। মেয়েটাকে ধমক দিয়ে বলে, মায়া, কি করলি এটা? কার কথায় ওর মাথায় ডিম ভাঙলি গাধি? মায়া বলে, আমি তো ভাইয়ার দিকে ছুঁড়েছিলাম। মাঝখান থেকে কোথা থেকে এই লম্বা চওড়া খাম্বা লোকটা এসে দাঁড়িয়ে গেল। আমার কোনো দোষ নেই, সব দোষ এই লোকের। সে কেন সামনে এসে দাঁড়ালো? হতভম্ব হয়ে বড় বড় চোখ করে মায়ের দিকে তাকায়।
এই মেয়েটা মায়া, যাকে সে ডিভোর্স দেওয়ার জন্য এত দূর আসলো আর এসেই তার প্রেমে পড়লো, কি আশ্চর্য! এই মায়া তো আগের থেকেও বজ্জাত হয়ে গেছে দেখা যায়। ওর মাথায় ডিম ভেঙে আবার ওকেই দোষ দিচ্ছে। বাড়ির অনেকেই এখনো আলভিকে চিনতে পারেনি। বড় বড় চোখ করে তাকিয়ে আছে এই ছেলেটাকে। বাড়িতে কেন এসেছে? আলভি ১৬ বছর বয়সে বাড়ি ছেড়েছিল আর ১৮ বছর বয়সে দেশ। শুকনো সিমসাম গড়নের ছেলেটার গালে দাড়ির অস্তিত্ব ছিল না, ফর্সা ছিল, তবে এখনকার মতো এত উজ্জ্বল ফর্সা না। এত বেশি লম্বাও ছিল না তখন। এখন ৬ ফুটের বেশি লম্বা হবে হয়তো। গাল ভর্তি ঘন কালো চাপ দাড়ি, সিল্কি চুলগুলো স্টাইলিশডভাবে কাটা, উজ্জ্বল ফর্সা গায়ের রং, জিম করা বডি, বলিষ্ঠ দেহের অধিকারী পুরুষ। আগের আলভির সাথে এই আলভির কোনো মিল নেই। ওকে এতগুলো বছর পর দেখে সহজে না চেনাটাই স্বাভাবিক। তার মধ্যে আবার ডিম ভেঙে তার মুখে লেপ্টে গেছে। কুসুম ভেঙে যাওয়ার কারণে চেহারা বোঝা যাচ্ছে না সেরকমভাবে। জার্মানি যাওয়ার পর একটা দিনও ভিডিও কল করে কারুর সাথে কথা বলেনি। কোনো কিছুর প্রয়োজন হলে বাবার কাছে মেইল করত। ফোনেও কথা বলতো না বাবা মায়ের সাথে। মায়ের ইমোশনাল মেল পাওয়ার পর দুটো পিক পাঠিয়েছিল শুধু। এই কারণেই আলতাব মাহমুদ প্রথম দেখেই ছেলেকে চিনতে পেরেছেন, নয়তো উনিও বোধহয় সহজে চিনতেন না। বাকি সকলের মতো ওনারও বেগ পেতে হতো ছেলেকে চিনতে। আলভির বাবা মা বাদে বাড়ির কেউ জানে না আজ আলভি বাড়িতে আসবে। তাই কেউ বুঝে উঠতে পারছে না ছেলেটাকে। ছেলেকে দেখে দৌড়ে এগিয়ে আসেন আলভির মা ঐশী রহমান। ছেলেকে জড়িয়ে ধরতে উদ্যত হলে আলভি সামনে হাত দিয়ে বাধা দেয়। স্টপ! ওয়াশরুম কোন দিকে আগে সেটা বলো। ঐশী রহমান হাত উঁচু করে দেখিয়ে দিবেন, তার আগে আলভি নিজেই দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে। নিজের বাড়ির ওয়াশরুম কোন দিকে সেটাই ভুলে গিয়েছে এত বছর বাইরে থেকে। এখন মনে পড়েছে। ওই লোকটা কে চাচ্চু? মায়ার কথা শুনে পেছন ফিরে তাকায় আলভি। বজ্জাত মেয়ে, নিজের জামাইকেও চেনে না। আসার সাথে সাথেই দিল মেজাজটা বিগড়ে। ওকে এখনও যে বাঘে থাবা দিয়ে অজ্ঞান করে দেয়নি সেটাই অনেক। নিহাতি এতগুলো বছর পর দেখে প্রেমে পড়েছে বলে, নয়তো আজ খবর ছিল মায়ার। ওয়াশরুমে ঢুকেই ওয়াক ওয়াক শুরু করে, বমিও করে দেয় বোধহয়। একেই তো কাঁচা ডিমের বিশ্রী গন্ধ, সেই সাথে মাথা মুখ ডিম দিয়ে একাকার হয়ে গেছে। মুখেও ঢুকে গেছে একটু। বেচারা বাড়িতে আসার সাথে সাথে বউয়ের কাছে স্পেশাল ওয়েলকাম পেল। অন্যরা দেয় ফুল আর ওর বউ দিল ডিম। যাক, কোনো ব্যাপার না, এইটুকু সহ্য করাই যায়। এত সুন্দর বউটাকে তো আর মারা যাবে না। কি হলো চাচ্চু, বলছো না কেন? লোকটাকে কাকে ধরে নিয়ে আসলে আবার? আলতাব মাহমুদ গম্ভীর স্বরে বলেন, ওটা আলভি। আলভির নামটা শুনে চমকে ওঠে মায়া। তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে তাকায় ওয়াশরুমের দিকে। এটা আলভি ছিল? সেই আলভি যার সাথে ১৩ বছর আগে ওর বিয়ে হয়েছিল। এটা আলভি? মায়ার হৃদস্পন্দন বেড়ে যায় বহু গুণ। অস্থির হয় হৃদয়। মায়ার সাথে সাথে বাড়ির বাকি সদস্যরাও চমকে উঠেছে আলতাব মাহমুদের কথা শুনে। আলভি আজ বাড়িতে আসবে, কই তারা তো কেউ জানতো না। মায়ার মা মেহবুবা মেহের অবাক হয়ে বলেন, আজ আলভি বাড়িতে আসবে? আগে তো বললেন না আলতাফ? আলতাফ চুপ করে থাকে, কথা বলছে না কেন। আলতাফ, এটা আমাদের আলভি? হ্যাঁ, ও আজ আসবে সেটা আমি গতরাতে জানতে পেরেছি। তোমাদের কাউকে বলিনি, কারণ বাড়িতে আসলে তো দেখতেই পাবে। কি মনে করে এতগুলো বছর পর দেশে আসলো? বড় ভাই যা বলেছিল তার জন্য এতগুলো বছর এত বুঝিয়ে ওকে দেশে আনা গেল। আলভির দাদি এই কথা শোনার সাথে সাথে চলে এলো হোম। ভালোই হয়েছে, আমার নাতনিটা মুক্তি পাবে। তাদের কথা শুনে মায়া শুকনো মুখ আরও শুকিয়ে যায়। কি থেকে মুক্তি পাওয়ার কথা বলছে দাদি? আলভি কি ওকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে এত বছর পর? সেটাই হবে হয়তো। ৩ দিন আগে বাড়ির সবাই মিলে কি নিয়ে যেন আলোচনা করলো। মায়া সেখানে ছিল বলে ওকে জোর করে রুমে পাঠিয়ে দিয়েছিল। সেদিন হয়তো এমন কিছুই নিয়ে আলোচনা হয়েছিল। মায়া আলজিনা, বাবা মায়ের তৃতীয় সন্তান, বড় ভাই মাহির মায়ান, ছোট ভাই মাহিদ মায়াজ, বাবা আহনাব মাহমুদ, মা মেহবুবা মেহের। আলভি আহমেদ বাবা মায়ের একমাত্র সন্তান। ছোট্ট একটা বোন ছিল, ৪ বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে।
বাবা আলতাব মাহমুদ, মা ঐশী রহমান। মায়ার বাবা মাহমুদ বাড়ির বড় ছেলে, মেজো মায়ার ফুপু আঞ্জারা আর ছোট আলভির বাবা আলতাব মাহমুদ। মায়ার দাদা মারা গেছেন অনেক বছর আগে। বাড়ি আর ব্যবসা দুই ভাই আর বড় ছেলে মাহির সামলায়। মাহিদ অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, বয়স 23 বছর। সবার বড় মাহির, তারপর মাহিদ আর সবার ছোট মায়া। মায়া অনার্স দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট। 2 বছরের বড় ভাইয়ের পেছনে ডিম নিয়ে ধাওয়া করেছিল, ধরতে না পেরে ছুঁড়ে মেরেছিল, আর ছুঁড়ে দিতেই হঠাৎ আলভি সামনে চলে আসে, আর ফলস্বরূপ ডিমটা ওর মাথার উপরেই পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আলভি। পুরো ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা, কেউ কিছু বলছে না, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। আলভির পায়ের শব্দ পেয়ে সেদিকটায় সবাই তাকালো। কালো প্যান্ট, পরনে উদাম গা, শার্ট খুলে ওয়াশরুমে রেখে চলে এসেছে। হাত মুখ মাথা চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে এসেছে বোধহয়। চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে ফর্সা উদম গায়ে। লজ্জা শরম নেই নাকি? এতগুলো মানুষের সামনে উদাম হয়ে গায়ে চলে এসেছে। বিদেশ থেকে নির্লজ্জ হয়ে এসেছে বোধহয়। এমনিতেও এই ছেলে জন্ম থেকে নির্লজ্জ, এর লজ্জা শরম কোনো কিছু ছিল না, আর এখনও হয়নি বোধহয়। আলভির দাদি নাহার ইসলাম কিছু বলার জন্য উদ্যত হতেই আলভি বলে, আমি শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপর কথা হবে। আমি কোন রুমে থাকবো এখন? ঐশী রহমান বললেন, তোমার আগের রুমে। সুটকেসটা হাতে নিয়ে সিঁড়ির দিকে আগায় আলভি। মায়াকে কস করার সময় আস্তে আস্তে বলে, বজ্জাত মাইয়া, আসার সাথে সাথে দিলি মাথায় ডিম ভাঙ্গা, সেই সঙ্গে মেজাজটা দিলি বিগড়াইয়া। চোখ দুটো বড় বড় করে আলভির দিকে তাকায় মায়া। এতগুলো বছর বিদেশে থেকে এসে এই ভাষায় কথা বলছে। ততক্ষণে আলভি সিঁড়ির উপর উঠে গেছে। উপস্থিত সবাই হা করে তাকিয়ে দেখছে ওর চলে যাওয়া। আলভি সোজা নিজের রুমে চলে আসে। প্রায় 13 বছর আগে রেখে যাওয়া রুমটা এখন আর আগের মতো নেই। রুমের সব কিছু চেঞ্জ করা হয়েছে। রুমের চারিদিকে নজর বুলাতে বুলাতে চোখ যায় বেডের পাশে দেয়ালের দিকে। 16 বছর বয়সের ফটোগুলো এখনও দেয়ালে টানানো রয়েছে। এই ফটোগুলো কি বাড়ির সবাই এখনও দেখে? কেমন আজব আজব স্টাইলে ফটোগুলো তুলেছিল তখন। দেখতে একদম মদন মদন লাগছে। এমন আজব স্টাইলগুলো কে শিখিয়েছিল ওকে? ওর স্কুল ফ্রেন্ডগুলো। সুটকেসটা রেখে দ্রুত গতিতে এগিয়ে গিয়ে দেয়াল থেকে ফটোগুলো নামায়। সবগুলো একসাথে করে উপরের ফটোটার দিকে তাকিয়ে থাকে। এইটা ওর ফটো, এমন দেখতে ছিল আগের ফটোগুলোই। এই ফটোগুলো জাদুঘরে সাজিয়ে রাখলে মন্দ হয় না। এই জেনারেশনের পোলাপান এই ফটোগুলো দেখে আজব স্টাইলগুলো শিখতে পারবে। ফটোগুলো নিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রেখে দেয়। বাকি জীবনে এগুলো আর এখান থেকে বের করবে না। আলভি সোজা হয়ে দাঁড়ায় আয়নার সামনে। নিজেকে একবার ভালোভাবে দেখে নেয় আয়নায়। বলিউডের হিরোর মতো লাগছে এখন, আর ওই ফটোগুলোতে হিরো আলমের মতো লাগছে। আগের মায়ার সাথে এই মায়ার আকাশ পাতাল ফারাক। তাদের মায়া ছিল হ্যাংলা পাতলা চিকন অপরিষ্কার, পরিপাটি হয়ে থাকতেই না। চুলগুলো কাকের বাসা বানিয়ে রাখত। চুল ব্রাশ করে বেঁধে দিলেও সাথে সাথে খুলে এলোমেলো করে ফেলতো। খাবার খাওয়ার সময় যা অবস্থা করত নিজের বলার মতো না। আর এখন গোলুমলু গায়ের গড়ন, ধবধবে ফর্সা যেমনটা আলভির পছন্দ ঠিক তেমন। চুলগুলো সোজা সিল্কি শাইনি, একদম পরিপাটি গেট আপ, দুধে আলতা গায়ের রং জন্ম থেকে। মায়া অনেক বড় হয়ে গেছে। আলভি ভেবেছিল এখনও বোধহয় ছোটই রয়ে গেছে। আলভি নিজের জীবন সঙ্গীকে যেমন কল্পনা করত, মায়া হুবহু তেমন হয়ে গেছে এখন। খুশিতে বাচ্চাদের মতো লাফিয়ে ওঠে আলভি। ও মা, ওর বউটা কি কিউট, মায়াবী আর সুন্দরী। ইস, কেন যে এতগুলো বছর বাড়িতে সকলের কথা শুনে মায়াকে একটাবার দেখে নাই? কেন যে একটাবার দেশে আসেনি? যদি আসতো, দেখতো, তাহলে কি এতগুলো বছর বউ ছাড়া থাকতে হতো? কখনোই না। এতদিনে 2-3টা বাচ্চার বাপ হয়ে যেত। এতদিনে আফসোস হচ্ছে, ভীষণ আফসোস। এতগুলো বছর পর বাড়িতে ফিরল বিদেশ থেকে, অথচ বউয়ের জন্য একটা লিপস্টিক পর্যন্ত আনেনি। আর না বাড়ির কারুর জন্য কিছু এনেছে, শুধু নিজের জন্য কয়েকটা ড্রেস আর প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে এসেছে।
রাগে অভিমানে কারোর জন্য কিছুই আনেনি। কোনো সমস্যা নেই। বাংলাদেশে কি কম আছে নাকি? বাংলাদেশ থেকে সবাইকে কিনে দেবে। সুটকেস থেকে টুথব্রাশ, টুথপেস্ট, শ্যাম্পু, শাওয়ার জেল আর টাওয়াল বের করে তাড়াহুড়া করে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে দাঁত ব্রাশ করে শাওয়ারের নিচে দাঁড়ায়। হঠাৎ স্মরণ হয়, ও তো মায়াকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। এখন সবাইকে কি বলবে? আমি মায়ার সাথে সংসার করব? মেইলে বাবাকে যা যা বলেছিল, তারপর এখন এই কথা বলা ওর পক্ষে অসম্ভব। এখন পড়লো মহা টেনশনে। কি করবে, কিভাবে বলবে? শুধু একবার কেউ যদি বলে আলভি, আর একবার ভেবে দেখো, মায়ের সাথে কয়েকদিন সময় কাটিয়ে দেখো, মানিয়ে নেওয়ার চেষ্টা করো একটু। বিয়ে তো ছেলে খেলা নয়, বিয়ে জীবনে একবার হয়। সাথে সাথে রাজি হয়ে যাবে আলভি। নিশ্চয়ই এমন কিছু বলবে বাড়ির সবাই। খুশিতে গান গাইতে গাইতে গায়ে শাওয়ার জেল ঘষতে ঘষতে শুরু করে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই। মায়ার নিজের রুমে চলে গেছে। বড় ভাই আর বড় ভাতিজাকে কল করে বাড়িতে চলে আসতে বলেছেন আলতাব মাহমুদ। আলভি বাড়িতে ফিরে এসেছে জানিয়েছে। সোফায় বসে থাকা সকলের মুখ গম্ভীর থমথমে হয়ে আছে। মেহবুবা মেহেরের মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। শাওয়ার শেষ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে ছোপার দিকে এগিয়ে আস্তে আস্তে হাসি মুখে বলে, কেমন আছো সবাই? সবাই একসাথে আলভির দিকে তাকায়। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বলতে বলতে সকলের সামনে এসে দাঁড়ায়। সকলে ভালোভাবে তাকায় আলভির দিকে। ধূসর রঙের টি শার্ট গায়ে, পরনে 3/4 প্যান্ট। চুলগুলো থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। ওয়াশরুম থেকে বেরিয়ে বোধহয় তাড়াহুড়ো করে নিচে নেমে এসেছে। চুলগুলো ভালোভাবে মোছেনি। হাতে গলার দিকে পানির ফোঁটা এখনও বিদ্যমান। আলভি সোফায় বসে থাকা সকলের দিকে নজর বোলায়। ওর বউটা কই? বউটাকে দেখার জন্যই তো এত তাড়াহুড়ো করে নিচে নেমে আসলো। তখন তো ভালোভাবে দেখতে পারেনি। এখানে তো নেই। কি আর করার? হেঁটে মায়ের পাশে এসে বসে এক হাতে মাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আম্মু? ঐশী রহমান টলমলে চোখে ছেলের মুখের দিকে তাকায়। তার 16 বছরের কিশোরীর ছেলে আজ 29 বছরের পরিপূর্ণ পুরুষ। কয়েক মাস পর 30 বছর পূর্ণ হবে। লাস্ট 11 বছর আগে সামনে থেকে দেখেছিল, ছুঁয়েছিল যখন জার্মানি চলে গেল। তার চোখ দুটো বেয়ে গাল গড়িয়ে পানি পড়ে। আলভি মায়ের চোখের পানি মুছে দিয়ে বলে, কাঁদছো কেন আম্মু? আমি চলে এসেছি তো। সরি তোমাকে এতগুলো বছর কষ্ট দেওয়ার জন্য। আর কষ্ট দিব না তোমাদের কাউকে। তুমি কেন সরি বলছো? সরি তো আমার বলা উচিত। পুরনো সব কথা বাদ দাও, এখন বলো কেমন আছো? ভালো। তোমরা সবাই ভীষণ মিস করেছো তো আমাকে, তাই না? তুমি আমার একমাত্র সন্তান। তোমার শূন্যতা কি অন্য কোনোভাবে পূর্ণ হয়? আলভি 2 হাতে মাকে জড়িয়ে ধরে মাথায় চুমু খায়। তারপর অপরাধীর ন্যায় বলে, আমি ভীষণ দুঃখিত আম্মু। আম্মুকে ছেড়ে পাশে ঘুরে বসে। দাদিকে জড়িয়ে ধরে বলে, তুমি কেমন আছো দাদু? দাদি আলভিকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করে বলে, ছাড়, তুই ধরবি না, আমাকে ছুবি না তুই। তোর দাদু মরে গেছে অনেক আগে। আমি তোর দাদু নই। এত রাগ, এত অভিমান। যাই বলো দাদু, তোমাকে কিন্তু আগের চেয়ে এখন বেশি সুন্দর দেখা যায়। একটা কালো চুল নেই, সব দেখি লাল। এই লাল চুলে কিন্তু তোমাকে আরও মারাত্মক সুন্দরী লাগছে। সর, তোর মিষ্টি মিষ্টি কথায় আমি গলছি না। বিদেশিনীদের গিয়ে তোর এই বাণী শোনা, ওরা গলে যাবে। রাগ করছো কেন? আমার দিকে তাকাও একটু। বলছি না আমাকে ছাড়তে? সর আমার কাছ থেকে। এই যে ছেড়ে দিচ্ছি, পরে কিন্তু ডাকলেও আর ধরবো না। ধরতে হবে না, ছাড় তুই। আলভি দাদিকে ছেড়ে দেয়। বুড়ি ভীষণ ক্ষেপে আছে ওর উপর। ধরার সাথে সাথে স্যাত করে উঠছে। লাথ দিয়ে যে আমায় মারেনি এটাই অনেক। মা, আমার দাদির মাঝখান থেকে উঠে শাশুড়ি মায়ের পাশে গিয়ে বসে। শাশুড়ি মাকে এখন কি বলে সম্বোধন করবে? আগের মতো বড় আম্মু বলবে নাকি শাশুড়ি মা বলবে? যাই হোক, বলতে তো হবে কিছু একটা। গলা খাকারি দিয়ে আস্তে আস্তে বলে, কেমন আছো বড় মা? ভালো। তুমি কেমন আছো? ভালো। আর কি বলবে? বলার মতো কিছুই খুঁজে পাচ্ছে না। এদিক সেদিকে নজর দিলে আলতাব মাহমুদ বলেন, কাউকে খুঁজছো? বাবার কথা শুনে সেদিকে তাকায়। বাড়ির আর সবাই কোথায়? ভাইয়া আর মাহির আসছে অফিস থেকে। সোফায় বসে থাকা একজন মেয়েকে দেখিয়ে বলে,
উনি কে? ওনাকে তো চিনলাম না। সবাই সেদিকে তাকায়। আলতাফ মাহমুদ বলেন, ও সানজিদা, মাহিরের ওয়াইফ। ভাইয়া বিয়ে করেছে। অবাক হয়ে বলে কথাগুলো। আলতাফ মাহমুদ বলেন, শুধু বিয়ে করেনি, 3 বছরের একটা মেয়েও আছে। ছোট ভাই মাহিদের দিকে তাকায় আলভি। মাহিদের কোলে একটা বাচ্চা মেয়ে বসে আছে, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওর দিকে, হয়তো বোঝার চেষ্টা করছে এই অপরিচিত লোকটা কে, ওদের বাড়িতে কেন এসেছে। আলভি হাত দিয়ে দেখিয়ে বলে, ওকে, ও আমার, ও ভাই আর মেয়ে। হ্যাঁ। আলভি 2 হাত বাড়িয়ে ডাকে, মামুনি আমার কাছে আসো। বাচ্চাটা আসে না, বরং চাচ্চুকে আঁকড়ে ধরে আলভি আবার ডাকে, মামুনি চাচ্চুর কাছে আসো। মাহিদ ভাতিজিকে কোল থেকে নামিয়ে দিয়ে বলে, উনি তোমার বড় চাচ্চু, ওই যে বিদেশে থাকে না তোমার বড় চাচ্চু, সেই উনি। যাও, চাচ্চুর কাছে যাও। গুটি গুটি পায়ে এগিয়ে আসে বাচ্চা মেয়েটা। আলভি সোফা সেরে উঠে দাঁড়ায়, ভাতিজিকে কোলে তুলে নিয়ে আগে আদর করে। তুলতুলে নরম তুলার মতো ছোট্ট দেহখানা, গাল দুটো যেন শিমুল তুলা। ওর স্পষ্ট মনে আছে ছোটবেলায় মায়ার শরীর এমন নরম তুলতুলে ছিল। এখনও কি এমন নরম তুলতুলে আছে, নাকি শক্ত হয়ে গেছে? ছুলেই বুঝতে পারবে। নাম কি তোমার আম্মু? মানতাসা। মানতাসা? হুম, তোমার মতো তোমার নামও সুন্দর। মানতাসা খুশি হয়ে হেসে ওঠে। কেউ ওকে সুন্দরী বললে ভীষণ খুশি হয়। কেমন আছেন ভাবি? ভালো। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। তুই কেমন আছিস? এখন তো অনেক বড় হয়ে গেছিস দেখছি। ভালো আছি, এতগুলো বছর পেরিয়ে গেছে, বড় হব না? পড়াশোনা কেমন চলছে? ভালোই। কোন ইয়ার? ফাইনাল ইয়ার। সবাই আলভিকে দেখে ভীষণ অবাকই হচ্ছে। আলভি যে সকলের সাথে এমন স্বাভাবিকভাবে কথা বলবে কেউ ভাবেনি। সকলের ধারণা ছিল কিছু জিজ্ঞেস করলেও কথার উত্তর দেবে না এই ছেলে। এখন তো দেখা যাচ্ছে নিজেই আগ বাড়িয়ে হেসে হেসে কথা বলছে। মতলব কি এই ছেলের? এত খুশি হয়ে আছে কেন? মাহবুবা মেহের বললেন, আলভি, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার, খাবার খেয়ে নাও, তারপর সকলের সাথে কথা বলবে। ঐশী চলো। বড় জায়ের সাথে উঠে ডাইনিং রুমের দিকে এগিয়ে যান ঐশী। আলভির আনন্দ হচ্ছে ভীষণ, খুশিতে নাচতে ইচ্ছে করছে। আহা, আফসোস বউটার দেখা পেল না, তবুও খুশি খুশি লাগছে। আলভি চেয়ার টেনে বসে আছে। মা আর শাশুড়ি মিলে ওর প্লেট ভর্তি করে খাবার বেড়ে দেয়, এটা ওটা প্লেটে তুলে দেয়। একটু পর পর আলভি কথা না বলে চুপচাপ খাওয়া শুরু করে। আলভি এতগুলো বছর পর মা আর চাচির হাতের রান্না অমৃতের মতো লাগছে। যত যাই হোক, এতগুলো বছর প্রত্যেকবার খাওয়ার সময় এই রান্নার স্বাদ মিস করেছে। তোমরা খাও, খাও, তুমি খেয়ে নাও আগে। খাওয়া শেষ করে ড্রয়িং রুমে এসে দেখে বড় চাচ্চু মানে শ্বশুর আর বড় ভাই মাহির বাড়িতে চলে এসেছে। এক প্রকার দৌড়ে গিয়ে বড় ভাইকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, কেমন আছো ভাইয়া? হঠাৎ এমন হওয়ায় হকচকিয়ে যায় মাহির। আলভি যে এভাবে জাপটে ধরবে কল্পনাও করেনি। গম্ভীর স্বরে বলে, আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। ভাইকে ছেড়ে শ্বশুরের সামনে দাঁড়ায়। কেমন আছো বড় আব্বু? ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। আলতাফ মাহমুদ বলেন, সবাই এখানে উপস্থিত আছে, যার জন্য তুমি দেশে এসেছো সেটা করে মায়াকে মুক্তি দাও, নিজেও মুক্ত হও। আচ্ছা, ডাকো মায়াকে। সবাই আলভির মুখের দিকে তাকিয়ে রইল। আলভির ঠোঁটের করে হাসি বিদ্যমান রয়েছে। এত খুশি দেখে রাগ ওঠে মাহিরের, ইচ্ছা করছে তাকে কষিয়ে দুটো লাগিয়ে দিতে। মায়া, ড্রয়িং রুমে আয়, গলা ছেড়ে ডাকলেন আলতাফ মাহমুদ। সাথে সাথে একটা মেয়ে দৌড়ে আসে ড্রয়িং রুমে। মান্তাসা মেয়েটাকে দেখিয়ে বলে, দাদা ভাই, মায়া আন্টি চলে এসেছে। মান্তাসার কথা শুনে ঘাড় ঘুরিয়ে অন্য একটা মেয়ে দেখে মান্তাসার দিকে তাকিয়ে বলে, কোথায় তোমার মায়া আন্টি? মান্তাসা হাত দিয়ে মেয়েটির দিকে দেখিয়ে দেয়। মেহবুবা মেহের বলেন, মায়া, তোমাকে যা করতে বলেছিলাম করেছো? মায়া মাথা নাড়ায়। ফট করে ডান হাত তুলে বুকের বাঁ পাশে খপ করে চেপে ধরে আলভি। মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। এটা মায়া? তাহলে ওটা কোন মায়া ছিল? এই মায়ার চুলগুলো সেই ছোট মায়ার চুলের মতোই উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে। গায়ের রং সে শ্যামলা বর্ণের। ছোট মায়ের মতো 2 হাতে মাটি আটকে রেখেছে। এটা ওর বউ? তাহলে কাকে দেখে ক্রাশ খেলো?
কাকে বউ মনে করে খুশিতে এতক্ষণ লাফালো। ওর ক্রাশ তো এখন বাসে পরিণত হলো দেখা যায়। ওর ফর্সা বউটা এমন শ্যামলা বর্ণের হলো কিভাবে? বেচারা এখন হাট আটকে মরেই যাবে। আহা, কেউ বাঁচাও। ওই তো মায়া চলে এসেছে। মাহিদের কথা শুনে ঘাড় ঘুরিয়ে আবার সেদিকে তাকায় আলভি। এই তো সেই মায়া যাকে দেখে প্রথম ক্রাশ খেলো। এই মায়া ওই মায়া, দুই মায়া কোথা থেকে আসলো বাড়িতে? আলভি মায়ের দিকে তাকিয়ে বলে, এটাকে ওটাকে। ছেলের কথা শুনে বিরক্ত হন আলতাব মাহমুদ। মায়াকেও চিনতে পারছে না? ঐশী রহমান বলে, এই মায়া আমাদের কাজের মেয়ে, আর ওই মায়া এই বাড়ির মেয়ে। বুক থেকে হাত সরিয়ে ফস করে শ্বাস ছাড়ে আলভি। বাঁচা গেল। যাই হোক, অন্য কোনো মেয়েকে নিজের বউ ভাবেনি, নিজের বউকেই নিজের বউ মনে করেছে। মায়াকে টেনে আলভির সামনে দাঁড় করান আলতাব মাহমুদ। মায়া একবার আলভির মুখের দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে থাকে। আলভি তাকিয়ে থাকে মায়ার দিকে। ওর ছোটবেলার সুন্দরী কিউট বউটা একটু জড়িয়ে ধরতে পারলে ভালো লাগতো। থাক, এতগুলো মানুষের সামনে ধরা যাবে না। সবাই উপস্থিত আছে, এখন যা করার দ্রুত করো। আলভি বাবার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, আমি ভীষণ ক্লান্ত হয়ে আছি। যা বলবো তা আগামীকাল সকালে বলবো। এখন আমার ঘুমের প্রয়োজন। ঘুমে দিন দুনিয়া জুড়ে কিছুই দেখছি না। কথা বলার শক্তিও অবশিষ্ট নেই আমার। এতক্ষণ ধরে বক বক করছো, আর 3টা বাক্য উচ্চারণ করার শক্তি নেই। মাত্র 10 সেকেন্ড সময় লাগবে। বলতে তাড়াতাড়ি বলো। বলতে পারবো না আমি এখন। আমি আমি এখন ঘুমাবো। সারা দুপুর বিকেল রাত কেউ ডিস্টার্ব করবে না আমাকে। গুড নাইট গাইস, আগামীকাল সকালে দেখা হচ্ছে আবার। টাটা বাই। বলেই হাঁটা শুরু করে সিঁড়ির দিকে। বিস্ময় বিমূঢ় হয়ে সবাই তাকিয়ে আছে ওর দিকে। কি হয়েছে এই ছেলের? ভর দুপুরবেলা বলছে গুড নাইট। যার জন্য এত দূর আসলো তা না করে যাচ্ছে ঘুমানোর জন্য। চলবে ইনশাআল্লাহ।